Good evening, Shubho Sandhya, hello and welcome everyone. This is Imtiaz Ali, your Maths and Geoeducator. প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তোমরা যারা রেগুলার ক্লাস করছো এখানে, তো প্রত্যেকেই দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদের বিগত বছরের সব প্রশ্ন কিন্তু সলভ করাচ্ছি, যেটা কিনা আপকামিং তোমাদের যে কোনো এক্সামের জন্য অনেক অনেক হেল্প হবে। চাই তুমি ডব্লিউপি কেপি, ডব্লিউপি এসআই, কেপিএসআই থেকে শুরু করে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসি সমস্ত পরীক্ষার জন্য তোমার কিন্তু হেল্প হবে, কথা দিয়ে রাখলাম। ঠিক আছে, তো অলরেডি যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমরা খুব শীঘ্রই কিন্তু 10 কে একটা ফ্যামিলি বা একটা পরিবার গঠন করে ফেলেছি। আস্তে আস্তে এরকম ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যে। ঠিক আছে, এবং আমরা পরীক্ষা প্রস্তুতি রেগুলার কিন্তু ডে বাই ডে আরো আরো মজবুত করে নেব। ঠিক আছে, তাহলে ক্লাসটা আমি শুরু করছি। দেখো, আমি সকালে যে ক্লাসটা দিয়েছিলাম সাউন্ড একটু সমস্যা হয়ে গেছে, তো আশা করি এটা আমার কি বলবো, এটা আমার ইচ্ছাকৃত নয়, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এর জন্য আমি আজকে এই ক্লাসে আমি সেই অঙ্কগুলো আরেকবার করে তোমাদের বলে দেবো, জাস্ট একটু বলে দিয়ে দেবো। ঠিক আছে, যারা বুঝতে পারো না অবশ্যই তারা ক্লিয়ার করে নেবে আশা করি। ঠিক আছে, তা আমি সরাসরি প্রশ্ন তো পর্বে ঢুকে পড়ছি। প্রত্যেকে দ্রুত শেয়ার করো, জানিয়ে দাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমার স্বপ্ন যদি থাকে খাকি উর্দি, তোমার স্বপ্ন যদি থাকে পুলিশ হওয়ার, তাহলে অবশ্যই অবশ্যই তোমার এই ক্লাসটি তোমার জন্য একদম সঠিক ক্লাসে তুমি ঢুকে পড়েছো। তো অবশ্যই এই ক্লাসটি তুমি করতে থাকো। ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত ক্লাস কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো আপকামিং তোমাদের এক্সামের জন্য, যেন তুমি নিরাশ না হও। তুমি যেন মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে যেন ভাবতে পারো যে না, ইমতিয়াজ স্যার যা বলেছিল তাই করেছে। হ্যাঁ, যেমনটা বলেছিল তেমনটাই পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এর জন্য রেগুলার তোমাদের ক্লাস দেখতে হবে। 2024 এই বছরটি হলো তোমার স্বপ্ন পূরণ, এই বছরটি হলো তোমার স্বপ্ন পূরণের বছর। ঠিক আছে, ক্লাস শুরু হচ্ছে, প্রত্যেকে রেডি হয়ে যাও। দেখো, তো আমি সকালে যে ক্লাসটি আপলোড করেছিলাম সেখানে এটা তোমাদের এইচডব্লিউ দেওয়া ছিল, কতজন এইচডব্লিউ করেছো আমি জানি না। ঠিক আছে, তো দেখতে থাকো প্রত্যেকে। কি বলা হচ্ছে, সুমন্ত, সুজয়, সুমন্ত, সুজয় এবং বিকাশ প্রত্যেকে করেছে। তো সুমন্ত, সুজয় এবং বিকাশ, তাদের কি বলা হয়েছিল, তাদের মূলধনের অনুপাত, তাদের লভ্যাংশ অনুপাত যথাক্রমে 2:, মানে 2 গুণা, 3 গুণা এবং 5 গুণা বেশি। কি বলা হয়েছিল, তাদের মূলধন অনুপাত লাভের থেকে এত এত গুণ বেশি। যদি তাদের লাভের অনুপাত 2:3:4 হয়, খুব ভালো করে বুঝে নাও, লাভের অনুপাতটা বলে দিয়েছে, তাহলে আমরা মূলধন পেয়ে যাব। আমাদের লাভটা বলে দিয়েছে কত, লাভের রেশিওটা বলা হয়েছিল আমাদের 2:3:4। তাহলে আমাদের মূলধন কি হবে, চটপট বলে দাও, মূলধনের রেশিও কি হবে, লাভের কত গুণা বলেছে, 2 গুণ। তাহলে এর 2 গুণ করে দাও, লাভের 2 গুণ করে দিলে 2 দুগুণে 4। ঠিক আছে, এর 3 গুণ করে দাও, 3 3-এ 9, তাই তো। এর 5 গুণা করে দাও, 4 5-এ 20। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, এইভাবে আমরা মূলধনটা দেখে নিলাম। এবার আমার কি বলা হয়েছে, তাহলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাতে জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, সময়, কত সময়ের জন্য ওই টাকাটা তাদের নিয়োগ করা ছিল, প্রত্যেকে বুঝে নাও। এবং দ্রুত আমরা নেক্সট প্রশ্নে যাব। ঠিক আছে, এবার দেখো, যারা যেটা জানো না, যে একটা ব্যবসায় মূলধন এবং সময় সেটা গুণ করেই, মানে যতটা তুমি মূলধন দিচ্ছ কিছু সময় খাটবে, তারপরে তুমি লাভ্যাংশ পাবে। সোজা কথায় তুমি সময় যদি বার করতে চাও, সময় যদি বার করতে চাও তাহলে লাভ বাই মূলধন করে দিলে হয়ে যায়। কি বললাম, লভ্যাংশকে আমরা কি করব, মূলধন দিয়ে ভাগ করে দেব, তাহলে কিনা আমরা পেয়ে যাব। তাই তো, সময়টা চেয়েছে যেহেতু, তাহলে এখানে আমাদের এটা ভাগ করে দাও 2/4, একদম দেখে দেখে 2 কে 4 দিয়ে ভাগ করে দাও, লাভকে মূলধন দিয়ে ভাগ করে দাও, 3 কে 9 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, এবং 4 কে 20 দিয়ে ভাগ করে দাও। ওকে, কাটাকুটি নিজেরাই করতে পারবে, আশা করি কাটাকুটি বুঝতে পারছো। যেখানে আমাদের এখনো একটা 1.5 আছে, এখানে আমাদের 1/3 আছে, এখানে আমাদের 5 আছে। 5 3 2 এর এলসিএম প্রত্যেকে জানো। তাহলে কি হচ্ছে, 3 15, মানে এখান থেকে 30, 15 2 30, মানে 30 দিয়ে ওপরে গুণ করে দাও, মানে প্রথমটা হবে 30। ভালো করে খেয়াল করো, 30 এর সঙ্গে কিনা আমাদের কি ছিল, 2 গুণা আছে। বুঝতে পারছো প্রত্যেকে, 30 এর সঙ্গে কি ছিল, 2 গুণা ছিল। এই যে ভুল বললাম, হাফ আছে, নিচে আছে, তাই না, 30 এটা হাফ ছিল। প্রত্যেকটার সঙ্গে, এটা আমরা প্রত্যেকে জানি কিভাবে করতে হয়। এখানেও 30, ঠিক আছে, 1/3 ছিল, এটাও কিনা 30 যাবে, 1/5 হবে। এবার তোমাদের যা দেবে, দিস ইজ দ্য রেশিও। চলো নেক্সট প্রশ্নে আমরা এগোবো। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, 30 কে হাফ করলে 15, 30 কে 1/3 করলে 10, 30 কে 5 দিয়ে ভাগ করলে 6। রাইট অ্যান্সার এটা, যাদের এসছে প্রত্যেকে সঠিক উত্তর 15:10:6। কারেক্ট অ্যান্সার আমাদের অপশন নিতে বসে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো, এভাবে আমরা
লভ্যাংশ বলে দিলে, মূলধন বলে দিলে সময় বার করতে পারবো, লভ্যাংশ বলে দিলে সময় বলে দিলে মূলধন বার করতে পারবো। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা, দুর্দান্ত একটি প্রশ্ন, কোশ্চেন নম্বর 16। প্রত্যেকে দেখো, দেখার সঙ্গে সঙ্গে উত্তরটি করে দাও। বলেছে রথিন একটি বাড়ি তৈরি করতে ব্যাংক থেকে কত পার্সেন্ট ধার নিয়েছিল? 10% হারে ক লক্ষ টাকা। ভালো করে গুনবে। আমার কিন্তু এর আগের ক্লাসে একটা শূন্য কিন্তু বেশি পড়ে গেছিল, সরি ফর দ্যাট। আমি সেটা এখনই কারেকশন করে নেবো। এর সঙ্গে ক্লাসে এর সঙ্গে আমি সব বলে দেবো। প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, ধরে বেঁধে নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে না সমস্যা হয়। তোমাদের সাউন্ড যাদের সমস্যা এসেছিল, আশা করি তোমরা এখানে সব বুঝে নিতে পারবে। ওকে, চল। এক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 5টা শূন্য মানে 5 লাখ আছে, তাই তো? আমরা দেখতে পাচ্ছি যে 5 লাখ আছে। তাহলে রথিন একটি বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে 10% হারে 5 লাখ টাকা ধার নিয়েছিল। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 6,000 টাকা হিসাবে ভাড়া দেয়। প্রতি মাসে কত? 6,000 টাকা হিসাবে তিনি ভাড়া দিচ্ছে। ওকে, এবং দেখো বাড়ি তৈরি করতে 1 বছর তো লাগে নাকি, কিছু একটা সময় লেগেছে, 1 বছর লেগে গেছে। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িতে ভাড়া বসাচ্ছে এবং প্রতি মাসে 6,000 টাকা করে ভাড়া পাচ্ছে। তাহলে ওই ধার নেওয়ার কত বছর পরে সে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করবে, এটা তোমাকে বার করতে বলা হয়েছে। বোঝা গেল? এবার দেখো, আমি তোমাকে একটা বলি, একটা বাড়ি মানে প্রথমে তৈরি করতে একটা সময় লাগে, ঠিক আছে? একটা বাড়ি বিল্ডিং করতে তোমার সময় লাগে, তারপরে তুমি বাড়িটা ভাড়া দেবে। বুঝতে পারছো? যাই হোক, যারা বুঝতে পেরেছো, তাহলে এখানে ভালো করে বোঝো। তাহলে তোমার ওই 1 বছর তো তোমার সুদটা খাটবে। ব্যাংক তো তোমাকে ছাড় দেবে না। ব্যাংক বলবে যে ঠিক আছে, তুমি বাড়ি তৈরি করছো, 1 বছর তোমাকে সুদ দিতে হবে না, বলবে ব্যাংক? ওসব কোনো চালাকি নেই। তোমাকে টাকা যখন ধার নিয়েছো, যেদিন থেকে ধার নেবে সেই দিন থেকে তোমার ইন্টারেস্ট কাউন্ট হবে। এটা তো ঠিক বললাম তো নাকি? তাহলে 1 বছরে তোমার সুদ কিন্তু চেপে যাবে। ক্লিয়ার হলো? বোঝা গেল? হ্যাঁ কি না? ওকে, তাহলে দেখো, ধরো, আমার কথাটা ভালো করে বুঝবে। আমি ধরলাম যে কিছু একটা ধরে নাও, ধরলাম সে কিছু মাস বা কিছু বছর, বছরকে আমি ওয়াই বা এক্স যা কিছুটা ধরে নিলাম, ধরলাম এক্স বছর পর তার টাকাটা পরিশোধ হবে। ভালো করে বুঝবে, এক্স বছর পর টাকাটা পরিশোধ হবে, কিন্তু বাড়ি ভাড়া কি এক্স বছর পাবে? বাড়ি ভাড়া কিন্তু সে x-1 বছরে পাবে। এই কনসেপ্টটা কে বুঝতে পারছো না বলো? এক্স বছরে তার সুদটা খাটবে, আর বাড়ি ভাড়া পাবে, বাড়ি ভাড়া পাবে x-1 বছরের। এই জিনিসটা যার ক্লিয়ার হয়ে যাবে তার অঙ্ক কিন্তু ক্লিয়ার, তাই তো? ঠিক বললাম তো? কারণ সে 1 বছর পরে বাড়ি ভাড়া পাবে। ওকে, তাহলে আমি কি করবে? 5 লাখ টাকা তো তার থাকবেই, তাই তো? 5 লক্ষ টাকা তার তো থাকবেই। 5,000,000 মানে 5 লাখ টাকা তো থাকবে, তার সঙ্গে আরো 10% হারে। আচ্ছা বলো তো, 5 লাখের 10% মানে কি? একটা শূন্য কাটবে, মানে আরো কত টাকা চাপছে? PTR/100 ওই ফরম্যাটটা তোমরা দেখতে পারো, যে আরো কিনা আমার 50,000 টাকা আমার কিন্তু সুদ, 1, 2, 3 মানে 50,000 হয়ে গেল। ধরলাম এটা এক্স বছর সুদটা চেপেছে। বোঝা গেল? PTR/100 করলাম, এই সুদটা তার চাপবে 5 লাখের উপর, এটা কিন্তু চেপেছে। ভালো করে বুঝবে, এই টাকাটা এই টাকাটা তাকে সুদে আসলে বলা হচ্ছে যে এটা পরিশোধ করা হবে। ভালো করে বুঝবে। এবার আমি ধরে নিয়েছি কি, সে এক্স বছর পরে তার টাকাটা শোধ হবে, তাহলে নিশ্চয়ই বাড়ি ভাড়া পাবে x-1 বছর। এই যে কনসেপ্টটা যারা ক্লিয়ার থাকবে তার কিন্তু অঙ্কটা হয়ে গেছে। তাহলে বাড়ি ভাড়া যখন লাগু হচ্ছে, বাড়ি ভাড়া যখন চালু হচ্ছে, তাহলে কত টাকা বাড়ি ভাড়া পাবে? x-1 বছরে বাড়ি ভাড়া পাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো, মাসে 6,000, তাহলে 1 বছরে কত? 6 × 12 = 72,000। কথা ক্লিয়ার? ভেরি গুড। তাহলে 6 × 12 = 72,000। কি করে এলো বুঝতে পারছো? যে মাসে 6,000 টাকা, তাহলে 12 মাসে 6 × 12 = 72,000 টাকা সে 1 বছরে টোটাল ইনকাম করলো বা ভাড়া পেলো। এই রকম ভাবে সে x-1 বছরে সে কিন্তু পরিশোধ করে দেবে এই টাকাটা, এটা বলে দিয়েছে। ক্লিয়ার হলো? কারণ ঘর ভাড়া থেকে এই টাকাটা পরিশোধ করবে। এটা হচ্ছে ব্যাংকের টোটাল ঋণ, এটা হচ্ছে ব্যাংকের টোটাল তার ধার, এটা হচ্ছে তার ঘর ভাড়া। ক্লিয়ার? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? চলো চটপট দেখি। এটা কিন্তু খুব কনসেপচুয়াল প্রশ্ন, ডাব্লিউবিসিএস এসছে এই প্রশ্নটা, কিন্তু ডাব্লিউবিসিএস এসছে, আবার বলে রাখি ডাব্লিউবিসিএস এ কিন্তু প্রশ্নটি এসছে। বোঝা গেল? হ্যাঁ, এই জন্য সব রকম প্রস্তুতি কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে দেখো আমরা কি করব। আচ্ছা, একদিকে নিয়ে যাও, এখানে দেখো 72,000 আর এখানে 50,000, একদিকে নিয়ে গেলে কত দেবে বলো তো? 22,000। আমি একেবারে করছি, হ্যাঁ, 22,000, তোমরা বড় হয়ে গেছো। 22,000 একে একে করে দিলাম। আর এখানে 72,000 মাইনাস ছিল, এদিকে নিয়ে চলে এসো, তাহলে 5,72,000। হ্যাঁ কি না? হয়ে গেল কত? 5 লাখের সঙ্গে 72,000 মাইনাসটা প্লাস হয়ে যোগ হয়ে যায় 72,000, 5,72,000। ওকে, এবারে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, শূন্য তো ফ্রি কাটা যায়,
কোনো মানে রেস্ট্রিকশন নেই, শূন্য ফ্রি দেখেই কেটে কেটে দেবে। এক্স এর ভ্যালু কত হচ্ছে 572, একটু সুন্দর করে আরাম করে কাটো, তাহলে 22 করে দাও, ঠিক আছে, ক্যালকুলেশনটা সুন্দরভাবে কাটো। 3 22 66, ঠিক আছে, মানে 36। এই কি বললাম, সরি, 66 কোথায় দেখছি, চোখে ভুল দেখলাম। আচ্ছা, 22 দুগুণে 44 হবে, তাই তো, ঠিক আছে, 26। ক্লিয়ার, বোঝা গেল? ইয়েস, 26 তো আছে, 34 কোথা থেকে এলো, তাই না? ওকে, তাহলে 26 বছর যাদের এসছে প্রত্যেকের কিন্তু সঠিক উত্তর অপশন সি। বোঝা গেল? বাড়ি তৈরির কেস খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে, এক্স বছরে তার সুদটা খাটবে আর বাড়ি ভাড়া পাবে x-1 বছরে, এই কনসেপ্টটা যার ক্লিয়ার থাকবে তার কিন্তু অঙ্কটা অর্ধেক এখানেই হয়ে গেল। খুব সুন্দর একটা প্রশ্ন, আমি কিন্তু 2 লাইনে করে দিলাম, জাস্ট 2 লাইনে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা এইভাবে 2 লাইনে অঙ্কগুলো কিন্তু করে দিয়ে চলে আসতে পারবে। ক্লিয়ার? ভালো লাগছে ক্লাস? চলো প্রত্যেকে লাইক করো, শেয়ার করো, প্রত্যেকে দ্রুত গতিতে কিন্তু শেয়ার করতে থাকো, তোমাদের জন্য আমি কথা দিয়েছিলাম এইভাবে কিন্তু তোমাদের দারুণ দারুণ কন্টেন্ট আমি কিন্তু দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। আর পিডিএফ যারা চাইছো একটু ওয়েট করো, একটু ঝড়ের গতিতে পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, একটু ওয়েট করো। চলো, এখানে দেখো, এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা করে বিক্রি করে মোটের উপর 20% লস খেয়ে গেল। যদি প্রতিটি দ্রব্য 7 টাকা করে বিক্রি করতো তবে মোটের উপর তার 9 টাকা লাভ হতো। এবার দেখো, আমরা তো জানি না কটা দ্রব্য, ঠিক আছে, তুমি 100 ধরে করতে পারো, 100 ধরে করলে একটু ঝামেলা হয়ে যেতে পারে, যেহেতু এখানে 9 টাকা লাভ বলেছে। এটা কিন্তু 109 টাকা এরকম কিন্তু করা যাবে না, এটা কিন্তু অনেক কনসেপ্টে ভুল হতে পারে। তাহলে একটা আননোন কিছু একটা ধরে নাও। আমি ধরলাম সে প্রথমে 5 টাকা করে এক্সটি দ্রব্য বিক্রি করেছে, এখানে ধরতে হবে, কিছু করার নেই, যদি এটা বলে দেওয়া নেই। এবার এর উপরে 20% লস খেয়ে গেছে, তাহলে এটার দাম কত ছিল? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটার দাম ছিল আমার, যদি কিনা এই যে 20% লস, তো মানে 4 টাকায় 5 টাকা, মানে 4 টাকায় বিক্রি করে দিয়েছে, দাম ছিল কত? 5 টাকা, এটা ছিল কেনা দাম, ভালো করে বুঝবে, এটা ছিল কেনা দাম। এবার বলছে যদি কিনা সে 7 টাকা করে বিক্রি করতো, মানে টোটাল দ্রব্যটি, তাহলে দাম কত হতো? 7x হতো, একই না? এটা হতো, তাহলে এদের যে ডিফারেন্স সেটাই কিন্তু 9। বোঝা গেল? এদের যে ডিফারেন্স কত, মানে এখান থেকে আমরা পেলাম কত? 25x/4, এইটা এবং এটার ডিফারেন্স, বুঝতে পেরেছো? এদের যে ডিফারেন্স সেটা কিন্তু 9 করে দিলে কিন্তু উত্তর চলে আসবে, এদের ডিফারেন্স 9। বোঝা গেছে? এইভাবে আমরা অঙ্কটা করে দিয়ে চলে আসবো। ক্লিয়ার কনসেপ্ট? চলো একটু ক্যালকুলেশন তুমি করে দাও, ঠিক আছে। 25x/4, বুঝতেই পারছো যে 4 সাথে 28 থেকে 25 গেলে, এই ভুল বললাম, 4 সাথে 28, 28 থেকে 5 গেল, ঠিক আছে। ও সরি, 5 কেন, 25 তাই বলছি, হ্যাঁ 25 তো, 4 সাথে 28 থেকে 25 গেল মানে 3, আর এখানে এই 4টা ওইদিকে তুলে দাও, 36, 4 9 36 একেবারে করে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু দেবে 12। বুঝতে পারছো? 3 দিয়ে কাটাকুটি করো 36, চলো 3 12 36। নেক্সট প্রশ্নে চলো, ওরাও এইভাবে আমরা সঠিকভাবে এবং সুন্দর করে অঙ্কগুলো করে ফেলবো, জাস্ট 2 লাইনে। বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার থাকলে জাস্ট 2 লাইনে আমরা ওড়াবো এই রকম প্রশ্নগুলি, জাস্ট 2 লাইনে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আমরা কিন্তু করে দেবো, ঠিক আছে। এটা লস খেয়ে গেছে বলে, 20% লস খেয়েছে বলে আমরা সিপিটা বেশি ছিল, বুঝলে, ওই জন্য সিপি মাথায় দিলাম 4-1, এই 20। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও তো, 20%, তাই তো, সব ঠিকঠাক আছে? 20% লস, ওহো ঠিক আছে, আমি বলতে ভুল করেছি, সব আমি তো ঠিকই লিখেছি, আমি বলতে ভুল করেছি যে 20% মানে অ্যাকচুয়ালি দেখো, 20% মানে আমি এখানে ভেঙে বলে দিচ্ছি, 20% দ্যাট মিনস এই যে 5-1। এবার ঠিক আছে, মানে 5 টাকা তোমার বিক্রি করলে 5-1 টাকা তোমার লস হয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। তুমি বিক্রি করে দিয়েছো এই যে এই টাকায়, 4 টাকায়, ওকে। তোমার কেনা ছিল 5 টাকায়, বিক্রি করেছো 4 টাকায়, ওকে, 5 থেকে 4 হয়ে গেছে, নো প্রবলেম, নো প্রবলেম। এখানে তো বিক্রয় করতো, হ্যাঁ, এখানেও লস খেয়েছে বিক্রি করে, এখানেও লস খেয়েছে বিক্রি করে, এটা এসপি দুটো এসপির মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, আমরা বার করলাম 9 টাকা। আশা করি আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, লসের ক্ষেত্রে, লস। আচ্ছা, তো নেক্সট প্রশ্নে যাব, প্রত্যেকে চটপট করো, নল চৌবাচ্চার অঙ্ক আমরা দেখে নেবো, এবং আগের আমরা
যেগুলো সকালে করেছি সেগুলো কিন্তু আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা সুন্দর করে কিন্তু এই সেশনে বুঝে নিতে পারবে। তোমাদের জন্য একটা ফ্রি চান্স কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এর জন্য তোমাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে, দ্রুত গতিতে কিন্তু ক্লাসটি শেয়ার করো। ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে যাতে ক্লাসে জয়েন করে, এটা কিন্তু দায়িত্ব তোমাদের আমি দিলাম। ইমতিয়াজ স্যার তোমাদের কিন্তু এই ছোট্ট একটা দায়িত্ব দিয়ে দিল, প্রত্যেকে শেয়ার করতে থাকো। আরে ঝড় তুলে দেবো, একটু সময় দাও। কি বলা হচ্ছে? এ বি সি। কি বলা হচ্ছে? এ বি সি তিনটি নল একটি চৌবাচ্চা 12, 15, 20 ঘন্টায় ভরাট করে। বোঝা গেল? এ বি সি কি করছে? 12, 15, 20। ক্লিয়ার? এবার দেখো, এ নলটি সবসময় খোলা থাকছে আর বি এবং সি অল্টারনেট ওয়েতে কাজ করছে। আচ্ছা 12, 15, 20 এলসিএম আমরা এলসিএম মেথড দিয়ে ওড়াবো। 60 হচ্ছে, তাহলে এ নল 5, বি নল 4, তাই তো, আর সি নল 3। এ কিন্তু অল টাইম খোলা, আর বি সি কি করছে, মানে একবার এ প্লাস বি যাবে, একবার এ প্লাস সি যাবে, মানে এর সঙ্গে বি, এর সঙ্গে সি, বি এবং সি এর ঝগড়া, বি সি ঝগড়া, এটা যাবে না একসঙ্গে। এ প্লাস বি যখন যাবে 4 এবং 5, এই যে 4 এবং 5 কত হবে? 9 হবে। বুঝতে পারছি? এবং এ এবং সি কত যাবে? 5 3 8 যাবে। ক্লিয়ার করতে পারছি? এবার দেখো টোটাল তো 60, খুব ভালো করে বুঝবে। টোটাল তো 60। আমি কি বলেছিলাম? এই অল্টারনেট ওয়েতে যখন কাজ করবে তখন প্রথমে আওয়ার যেটা থাকবে সেটা কিন্তু বাদ দিয়ে রাখবে। এই এ প্লাস বিটা প্রথমে বাদ দিয়ে নেবে। কত থেকে বাদ দেবে? 60 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে কত স্যার? 51। ঠিক বললাম? 51। এবার দুজনে অল্টারনেট ওয়েতে যদি করে 2 ঘন্টায় কতটা করবে? কেন বাদ দিলাম মনে রাখবে, প্রথমে যারা কাজ করবে এই প্রসেসগুলোতে, প্রথমে যারা কাজ করবে শেষে তারাই করবে। প্রথমে যারা, শেষে ও তারা। বুঝলে? বুঝলে? প্রথমে যারা স্টার্ট করবে শেষেও তারা এন্ড করবে। প্রথমে যারা স্টার্ট করবে এই কনসেপ্টটা মনে রাখবে, শেষেও তারা এন্ড করবে। এইভাবে অঙ্কগুলো কিন্তু মেলে। ওকে? বোঝা গেল? বোঝা গেল? তাহলে একসঙ্গে যখন 2 ঘন্টা করছে 8 9 17, ভালো করে বুঝবে। তাহলে অ্যাকচুয়ালি 17 ইউনিট ফিল করতে লেগে যাচ্ছে কত? 2 ঘন্টা। ঠিক তো? 2 ঘন্টায় লাগছে 17 ইউনিট। আচ্ছা এদিকটা লিখছি। বোঝা গেল? 17 ইউনিট ফিল করতে সময় লেগে যাচ্ছে 2 ঘন্টা। তাহলে আমার বাকি পড়েছিল কত? 51 ইউনিট। এটা ফিল করতে কত সময় নেবে? এনিওয়ান? কত গুণ? 3 গুণা। এদিকেও 3 গুণ করে দাও, 6 ঘন্টা লাগবে। একই 3 17 51, বুঝলে? 3 দুগুণে 6, 6 ঘন্টা লেগে যাচ্ছে। এবং লাস্ট আওয়ারে আসবে কে? এ প্লাস বি এসে বলবে আমার জন্য কাজ ফাঁকা রাখা আছে তো? বলছে হ্যাঁ রাখা আছে, তুমি গিয়ে করে দাও। এ প্লাস বি গিয়ে আরো 9 ইউনিট করে দেবে। তাহলে টোটাল হয়ে গেল কত? 51 9 60 ইউনিট কমপ্লিট হয়ে গেল। কাজ কমপ্লিট, চলো বাড়ি চলো এবার। ঠিক আছে? আর এদিকে 6+1 লাস্ট আওয়ারে 1 ঘন্টায় তো কাজ করবে নাকি? এ প্লাস বি 1 ঘন্টায় করে দেবে। টোটাল 7 আওয়ার সময় নিয়ে নেবে। ওকে? কাজটা কমপ্লিট হতে কত সময় নেবে? 7 আওয়ার সময় নিয়ে নেবে। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 19। বুঝলে? কোথায় গেল? এই যে অপশন ডি। তো প্রথমত তোমাদেরকে বলি, যারা যারা রেগুলার ক্লাস করছো প্রথম দিকে একটু সমস্যা হচ্ছে আমার, হয়তো রেকর্ড করছি সাউন্ড আসছে না, আবার সেটা প্রথম থেকে রেকর্ড করতে হচ্ছে। কতটা ধৈর্যের ব্যাপার বুঝতে পারছো? তোমরা তো এগুলো একটু তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, স্যারের একটু পাশে থাকতে হবে, সমস্যাগুলো বুঝতে হবে। ঠিক আছে? ছোটখাটো প্রবলেম হয়তো হয়ে যাচ্ছে প্রথম দিকে, তো একবার যখন শুরু হয়ে যাবে ব্যাপারটা না, তখন আর কোনো সমস্যা থাকবে না। এবার আমার সেট আপগুলো রেডি করতে হচ্ছে। আমার একটা নতুন কম্পিউটার কেনার জন্য আমি মানে একটু প্রস্তুতি নিচ্ছি, তার জন্য কিছুটা টাকা অ্যারেঞ্জ করে ধার নিতে হচ্ছে। এখন তো আমি ইমতিয়াজ স্যার বুঝতে পারছি পুরো জিরোতে রান করছে। বুঝলে? এখান থেকে আমাকে জিরো থেকে উঠতে হবে। টাকা পয়সা কিছু মানে কালেক্ট করে আমার একটা 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 প্ল্যানিং করতে হচ্ছে। ঠিক আছে? একটা স্টুডিও সেট আপ করতে মোটামুটি কি বলবো, একটা ভালো টাকা লাগে। ঠিক আছে? যে যাই হোক, একটা ভালো টাকা অ্যামাউন্ট কিন্তু লাগে। বুঝতে পারছো? আমি একটা নতুন পিসির জন্য আর একটা মানে তোমাদের ক্লাস যাতে খুব ভালোভাবে নিতে পারি সেটা আমি মানে ট্রাই করছি। এটা ভালো একটা কনফিগারেশনে, মানে একটু ভালো দেখে পিসি নিতে গেলে বুঝতেই পারছো এখন মিনিমাম 50,000 তোমাকে ইনভেস্ট করতে হবে। 50,000, বুঝলে? মিনিমাম 50,000 তো লাগবেই। বুঝতে পারছো? তো এইসবগুলো একটু সমস্যার মধ্যে আছি, দেখা যাক কি হয়। তো এভাবে তোমরা ক্লাসে এসো, প্রিমিয়ার দেওয়া থাকবে সেগুলো দেখো। আমি কিন্তু প্রত্যেকে কমেন্ট দেখি, কে কি আনসার করছে সেগুলোকে আমি দেখে বুঝি যে কারা ঠিকঠাক প্রিপারেশন করছে, কারা কোন দিকে এগোচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি। নেক্সট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের লাইভ ক্লাসে। ওকে? আচ্ছা, রম্বসের বাহুর দৈর্ঘ্য বলা ছিল 10 এবং কর্ণ 12 বলা ছিল, তাহলে কি বলা হচ্ছে? তার ক্ষেত্রফল কত? চটপট দেখে নাও। রম্বস যারা ভুলে গেছো, রম্বস মনে পড়ছে? বারবার বলেছো রম্বসের বৈশিষ্ট্য কি জানো তো? রম্বসের বৈশিষ্ট্য কেউ বলতে পারবে?
চটপট বলো দেখি। রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? কর্ণদ্বয় সমান না, কিন্তু এখান থেকে সমকোণে এটা 90 ডিগ্রি করে দেবে। হ্যাঁ, এটা সমান হবে, এটা সমান হবে। ক্লিয়ার? ওকে। আর রম্বসের বাহুদ্বয় সমান কিন্তু কোণগুলি অসমান। রম্বসের বাহুদ্বয় সমান, কোণ অসমান, এগুলো মনে রাখবে। যাক, ওটা পরে আমরা আলোচনা করবো মেনসুরেশন ক্লাস। আজকে কি বলা হচ্ছে? রম্বসের কর্ণ বলেছে 12 সেন্টিমিটার, তাই তো? রম্বসের কর্ণ বলা হচ্ছে কত? 12 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 10। এবার একটা জিনিস খেয়াল করো, যেটা বলছিলাম, ধরো একটা এই যে এই বাহুটা, এটা হচ্ছে 12, তাহলে এইটুকু কত হবে বলো তো? এইটুকু 6 হবে, হ্যাঁ কি না? আর এটা তো 90 ডিগ্রি। ক্লিয়ার? বুঝো না? এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এটা আমাকে, এটা যদি 6 হয়, ক্লিয়ার? বুঝবে। আর একটা বাহু 10, আর এটুকু 6, হ্যাঁ, মানে 6 10, তাহলে এটা অবশ্যই কত হবে? 4 হবে, সরি 8 হবে। কেন বলো তো 8 হবে? কারণ আমরা একটা রেশিও জানি, 3 4 5, ভালো করে বুঝবে। 3-এর ডাবল এখানে 6, 4-এর ডাবল 8 হবে, আর 5-এর ডাবল 10 হবে। কে বুঝতে পারছো না? হাত তুলবে। এইভাবে কিন্তু আমরা বুঝবো 3 6 4 8 5 10, এইভাবে কিন্তু আমাদের রেশিওটা যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে জাস্ট দুগুণ করে দিয়েছি, আমরা এত কিছু ভাববো না। একটা বাহু প্রতিভুজ যদি 10 হয়, দুটো বাহু, আমরা 6 8 পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে, রম্বসের ক্ষেত্রফল প্রত্যেকে জানা উচিত যে ক্ষেত্রফল স্যার হয় আমাদের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় মানে হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেল, যা যা যা, সরি সরি সরি, ভুল হয়ে গেল। আচ্ছা, একটা কর্ণ তো 12, আর এটা যদি 8 হয়, পুরো কর্ণটা কত হবে? 8 দুগুণে 16, তাই তো? ইয়েস ইয়েস, 16। তাহলে 6 দিয়ে ওরাও, 6 দুগুণে 12, 6 16 96 স্কোয়ার মিটার বা বর্গ মিটার, ঠিক আছে? সেন্টিমিটার আছে সিএম। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? এইভাবে আমরা শর্ট করে অঙ্ক করব, যদি কিনা তোমার ত্রিকোণমিতি কনসেপ্ট ক্লিয়ার থাকে। মানে টিপলেস ব্যাপারটা যেখানে আমি বলেছিলাম 3 4 5 5 12 13, ঠিক আছে? এগুলো একটু তোমার দেখে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো ইজিলি তুমি করে দিয়ে আসতে। 20, আমরা চলে এসেছি 20 নম্বর প্রশ্নে। চটপট উত্তর করবে। দুর্দান্ত একটি প্রশ্ন, লাভ ক্ষতি থেকে প্রশ্ন। তোমরা লাভ ক্ষতি অনেকেই রেসপন্স করেছো, লাভ ক্ষতির ক্লাস আরো চাইছো। অবশ্যই অবশ্যই লাভ ক্ষতি নিয়ে আসবো, নিয়ে আসবো। ক্লক অ্যান্ড ক্যালেন্ডার নিয়ে আসবো, সমস্ত ক্লাস আসবে। একটু আমাকে শুধু সময় দাও, আমি কিন্তু তোমাদের জন্য কন্টেন্ট সব রেডি করে রেখেছি। একটার পর একটা যখন শুরু হবে না, শেষ হবে না। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু থামাতে পারবে না, বুঝলে? নেক্সট প্রশ্নে আমরা যাব। 20 নেক্সট প্রশ্নে, 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ করছে। খুব ভালো একটি প্রশ্ন। 36টি কমলা লেবু বিক্রি করেছে, 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। আচ্ছা, সবসময় লাভ লস তো আমরা ক্রয় মূল্য হিসাব করি, তাই তো? তাহলে 36 এবং 4, ভালো করে বুঝবি, 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে, তাহলে তার কেনা দাম কত ছিল? এনিওয়ান? তার কেনা দাম কত ছিল? নিশ্চয়ই তার কেনা দাম কম ছিল, তাই তো? 36 মাইনাস 4 হয়ে যাবে। কেনা দাম কত ছিল? 32 ছিল। ভালো করে বুঝে নাও, কেনা দাম কত ছিল? 32 ছিল। ওকে, তাহলে এই 32-এর উপরে কিন্তু তার লাভটা আমরা দেখব, কারণ সিপির উপরে আমরা লাভটা হিসাব হবে, সিপির উপরে আমরা লাভ লস হিসাব করব, ঠিক আছে? ওকে, বোঝা গেল? তাহলে অবশ্যই 4/32, দ্যাট ইজ 1/8, এর মানে হচ্ছে 12 12.5। নেক্সট প্রশ্নে চলো। হ্যাঁ, পার্সেন্টেজ টু পার্টে কনভার্ট। তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে কি হলো, কিভাবে কি হলো। এবার যদি ক্ষতি বলতো, দেখো লাভ বলেছে, যদি ক্ষতি বলতো তখন কি হতো? ক্রয় মূল্য বেশি হতো। ক্লিয়ার বুঝো? এখানে কিন্তু লাভ বলেছে, যেহেতু লাভ বলেছে সিপি কম হবে, লাভ বলেছে এসপি বেশি। ক্লিয়ার? বুঝে নেবে। এখানে অনেকে ভুল করে, লাভের ক্ষেত্রে এসপি বেশি আর সিপি কি হয়? কম, ক্রয় মূল্য কম। যদি একই জিনিস ক্ষতি বলতো, এই কনসেপ্টটা অনেকের ক্লিয়ার হয় না, সব সময় ভুলে যায়। যখন ক্ষতি বলতো তখন কিন্তু এসপি কম হতো, মানে এসপি যদি 36 হতো, তখন কিন্তু সিপি কেনা দাম কিন্তু 40 হয়ে যেত, মানে সিপিটা বেশি হতো। ক্ষতির ক্ষেত্রে অলওয়েজ সিপি বেশি, আর লাভের ক্ষেত্রে অলওয়েজ এসপি বেশি। এই কথাটা তোমরা মাথার মধ্যে গেঁথে নাও, এই কথাটা তোমরা মাথার মধ্যে গেঁথে নাও। লাভ হলে এসপি বেশি, আর ক্ষতি হলে এসপি কম, কি বেশি? সিপি বেশি। বুঝতে পারছি? এই কথাটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? চল, তোমরা নেক্সট প্রশ্নে এগোবো। আচ্ছা, এবার তোমাদের যে ব্যাপারটা আমি বলছিলাম যে
যে ব্যাপারটা বলছিলাম, প্রত্যেকে দেখো যে প্রশ্নগুলি তোমাদের আমি রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে সব সলভ করে দেবো। দেখো এই প্রশ্নটা তো অফিসার কর্মীর অঙ্ক ছিল, এটা আশা করি কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, কি বলা ছিল, এটা অ্যালিগেশন পদ্ধতি দিয়ে আমরা করেছি, কি করেছি, অ্যালিগেশন পদ্ধতি অবলম্বন করেছিলাম। ঠিক আছে, যেহেতু পিডিএফটা আমার কাছে থেকেছিল বলে তোমাদের আমি বোঝাতে পারছি আরেকবার। ঠিক আছে, তাহলে আমার টাইমটা সেভ হবে। ওকে, এটা তো সকালে করানো হলো। তাহলে আমাদের একদিকে অফিসার বলেছিল আর একদিকে কি বলেছিল, কর্মী মানে সাধারণ কর্মী। এবার তাদের রেশিও বলেছিল, যেহেতু আমি বলেছিলাম শূন্য শূন্য গুলো কেটে নেবে, এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে নেবে, কারণ শূন্য থাকলে আমাদের সমস্যা হয়ে যায়। আমরা জিনিসটাকে ছোট করে নিলাম, 225, 85, 245। ঠিক আছে, এবার যেটা যেরকম বলেছে, অফিসার 245 ছিল। ঠিক আছে, অফিসার 245 ছিল, আর সাধারণ কর্মী সেটা 85 ছিল, এবং এখানে 225 ওভারঅল গড়। ঠিক আছে, এখানে ছিল টোটাল গড় ছিল কত, 225। অ্যালিগেশন মারলাম, কাটাকুটি করলাম, 7:1 পেলাম। এবার বলে দিয়েছে যে এই যে এক পেলাম, এই এক সমান যে 30 জন কর্মী আছে, মানে এমনি ক্লার্ক ক্লার্ক আছে 30 জন, তাহলে এক যদি 30-এ যায়, 7 যাবে 210-এ, কারণ 3 7 21 প্রত্যেকে জানো, এটা আশা করি কারো কোনো সমস্যা হয়নি। নেক্সট প্রশ্নে চলো। রথিন বাবু, এটা ছিল আমাদের যাত্রাপথের কি ছিল বলতো, গড় গতিবেগ জানতে চেয়েছে, খুব ভালো একটি প্রশ্ন। সবসময় আমি তোমাদের বলি গড় গতিবেগ মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবে, ভেরি 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 ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য, যে 2xy বা x+y। ঠিক আছে, এরকম পিডিএফ আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো, সব কিন্তু আমার কাছে গচ্ছিত আছে, সময় মতো কিন্তু আমি তোমাদের ঠিক তোমাদের কাছে পৌঁছে দেবো, কথা দিলাম। তাহলে এটা আমাদের সঠিক উত্তর, ফ্র্যাকশনে গেছিল 42.35। ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা তো বোঝানোর কিছু নেই, জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, এটা তোমাদের রেশিওর একটা প্রশ্ন বলতে পারো, বা অংশীদারি, মানে যা হোক টাকা পয়সার একটা গল্প আছে, এটা রেশিওর অঙ্ক। এখানে এবিসির কম্বাইন্ড রেশিওটা আমরা বার করেছিলাম, বুঝতে পারছো, এবিসির আমরা যে রেশিওটা সেটা তো প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে এবিসি কিভাবে গুণ টুন করতে হয় প্রত্যেকে জানো। হ্যাঁ, এই তলে তলে বসিয়ে বাংলা 10 স্টাইলে গুণটা করতে হয়। ঠিক আছে, এটার সঙ্গে এইভাবে 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 গুণটা করতে হয়, প্রথম নিচে, তারপরে কোনাকুনি, তারপরে আবার নিচে বরাবর গুণটা করতে হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের টাকার পরিমাণ। তো সেখান থেকে আমরা রেশিও দেখলাম 6 9 12, তাহলে বি কত ছিল আমাদের, বি ছিল কত, বি ছিল 9, তার 9 আমরা বার করেছিলাম কত, 1800। ঠিক আছে, 9 আমরা 1800 বার করেছিলাম। 4 নম্বর প্রশ্ন দুর্দান্ত একটি প্রশ্ন ছিল, দেখো 10 মিনিটে বনিশ 500টি শব্দ টাইপ করছে, এবং সেই 10 মিনিটে আমাদের রানা কিনা 400 শব্দ টাইপ করে দিচ্ছে, দুজন একত্রে 3600 শব্দ টাইপ করতে পারবে, কত সময় লাগবে? প্রত্যেকে দেখে নাও, 3600 শব্দ টাইপ করতে দুজনে কত সময় লাগবে। মনীষ এবং রানা মিলে 10 মিনিটে 900 শব্দ টাইপ করছে, বুঝতে পারছো, এই যে একেবারে করেছিলাম, মনীষ 500 আর রানা 400, 4 5 9, 10 মিনিটে 900, তাহলে তারা 3600 শব্দ টাইপ করতে 4 9 36, 40 মিনিট সময় নেবে। এটা একদম সোজা প্রশ্ন ছিল, জাস্ট কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ক্লাস ভালো লাগছে প্রত্যেকে, বুঝতে পারছো, ইয়েস অর নো? তোমাদের জন্য কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু আমি, যেহেতু এটা আমার ভয়েসটা ঠিকঠাক আসেনি, তোমাদের জন্য আবার কিন্তু আমি ভয়েস ওভার করছি, বা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দাও। এই যে তোমাদের জন্য আমি ডাবল করে মেহনত করছি, এর জন্য কিন্তু তোমাদের প্রত্যেকে লাইক কিন্তু করে দিতে হবে, কমেন্ট করতে হবে। দেখো, মুদ্রার অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় কিন্তু মুদ্রার অঙ্ক আসেই আসে। ঠিক আছে, টাকা পয়সার মুদ্রার অঙ্ক কিন্তু থাকেই থাকে। 2 টাইপস আমি তোমাদের বলেছি এখানে, হয় তোমাদের নাম্বার রেশিও বলবে, ভ্যালুতে যেতে হবে, অথবা ভ্যালু বলবে, অথবা নাম্বার থেকে তোমাকে হয় ভ্যালুতে যেতে হবে, অথবা ভ্যালু রেশিও বলবে, তোমাকে নাম্বার জানতে চাইবে। এই দুটো কেস কিন্তু পরীক্ষায় আসে, বারবার দিয়ে থাকে, বুঝলে? তাহলে এখানে ছিল আমাদের 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এদের কয়েনের অনুপাত, মানে হচ্ছে মুদ্রার রেশিওটা বলা ছিল, তাই তো? মুদ্রার রেশিওটা বলা ছিল 7:4:3:2, এই রেশিওতে ছিল। যদি মোট টাকা ছিল 6860, তাহলে যদি মোট টাকা ছিল 6860, তাহলে 5 টাকার কয়েন কতগুলি ছিল, 5 টাকার কয়েন কতগুলি ছিল, তাহলে 10 5 2 1। সেখান থেকে নাম্বার ছিল, আমরা দেখে নিচ্ছি এটা, তাহলে অবশ্যই 7টা 10 টাকা 70, 5টা 4টে 5 টাকা 20, 2টো 3 টাকা 6 টাকা, 2 1 2। তাহলে এখান থেকে আমরা টোটাল ভ্যালু পেয়েছিলাম কত, 70 20 90 6 96 2, আমরা পেয়েছিলাম কত, টোটাল 98, তাই তো? এই দেখো, এই যে আমাদের ভ্যালুতে চলে গেলাম, এই ভ্যালু রেশিওগুলো আমরা এবার যোগ করে নিলাম। ঠিক আছে, রেশিও যোগ করলে আমরা ইউনিট, এই 98 ইউনিট যদি আমার
6860 দেয়। প্রত্যেকেরও ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে নেবে, তাহলে ঝাপসাটা আর আসবে না, ঠিক আছে? ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, অনেকে দেখতে পায় না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে? তো 5 টাকার মুদ্রা কত? দেখো এর যেহেতু 98 এর কত গুণ হচ্ছে 7 গুণা, একটা শূন্য মানে 70 গুণ, তাহলে 4 সাথে 28, 280 ছিল আমাদের 5 টাকার কয়েনের সংখ্যা। যদি আমাদের এখানে অন্য অন্য জিনিস বলতো তাহলে আমরা অন্য অন্য জিনিসগুলো বার করে দিতে পারতাম, মানে অন্য বলতে 10 টাকা, 2 টাকা, 1 টাকা সবগুলো কিন্তু পসিবল বার করা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। মিশ্রণের অঙ্ক খুব ভালো, যে মিশ্রণ কি বললো, দুধ তুলে জল ঢালা এরকম একটা ব্যাপার, বুঝলে নাকি? 15 লিটার টোটাল সব সময় তুলে আর পাতি জল ঢালছে, বুঝলে, মানে এটা কারচুপি করা হয়, ঠিক আছে? এরকম 4 বার করে পাত্রে কতটা পরিমাণ দ্রবণ থাকবে এটা তোমার বার করার নিয়ম হচ্ছে অবশিষ্ট দ্রবণের পরিমাণ। আমি তোমাদের বারবার বলছি, মোট মানে মূল দ্রবণ যেটা সেটা ইন্টু 1 মাইনাস কতটা করে তুলছে বাই টোটাল দ্রবণ কতবার করছে, 4 বার, উপরে পাওয়ারে 4 দিয়ে দাও। এবার বলেছিলাম কি এখানে কিউব নাম্বার তোমাকে মুখস্থ রাখতে হবে, ঘন তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি বলেছিলাম মোটামুটি 1 থেকে 20, 21, 25-এর ঘন তুমি ইয়াদ রাখবে, মোটামুটি 1 থেকে 25 বলেছিলাম কাজে লাগিয়ে। তাই এই 17-র কিউব আমি একদম দেখার সঙ্গে সঙ্গে বলে দেবো 49, 13, এভাবে মনে রাখবে। গাড়ির নাম্বার যেমন সেভাবে মনে রাখবে, 49 দ্বারা একটা 17 গুণ করে আমার টোটাল 4 নম্বর পাওয়ার টেস্ট ছিল 83521। বোঝা গেল? তাহলে এবারে প্রত্যেকে জানো যে এখানে উপরে 17, নিচে 20, 20 4 নম্বর পাওয়ার মানে 20 3 নম্বর পাওয়ার অব্দি প্রত্যেকে জানা উচিত। 20-20 কিউব মানে হচ্ছে 8000, 8000-এর সঙ্গে আরেকটা 20 গুণ করলে 160, 3টে শূন্য। চলো শূন্য শূন্য গুলো, ওরা 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এবার কি ছিল দুটো শূন্য নিচে ছিল, কোনো চাপ নেওয়ার দরকার নেই। 16 দিয়ে একটা ক্যালকুলেশন করো, 5 16 80, 3 35, 16 দুগুণে 32, মানে 52 চলে এসছে, 52 চলে এসছে। অপশন ডি দেখো 52 একটা অপশন আছে, ঠিক আছে? 52 দশমিক মানে 5220 তোমার। এবার দুঘর দশমিক ছিল যেহেতু, মানে দশমিক কি করেছিল, মানে নিচে 100 ছিল, 16 এবং 100 মানে 1600। 100 থাকার বেনিফিট কি, জাস্ট দশমিকটা ধরে সামনের দিকে এগিয়ে দাও। দশমিক কোথায় থাকে, কোনো সংখ্যার পিছনে থাকে দশমিক, সামনে ঠেলে দিলাম, ঠিক আছে? দুঘর সামনে এই যে ঠেলে দিলাম, তাহলে দশমিকটা চলে এলো মিডিলে, তাহলে 52.20 লিটার, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। যদি বলতো 3 বার করা হলো স্যার, তাহলে দেখো এখানে মাথায় 3 দিতাম। এই 4 বার সাধারণত পরীক্ষায় দেয় না, 3 বার 2 বার এরকম দেয়। 4 বার দিলে একটু তোমাকে ক্যালকুলেশনটা বেশি করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে যারা বুঝতে পারোনি তাদের জন্য কিন্তু আমি আরেকবার কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যারা বুঝতে পেরেছো তারা একটু দেখে নাও, রিভাইজ হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে, চটপট তোমরা একটু রিভাইজ করে নাও। দেখো বেসিকদের জন্য এই প্রসেসটা আমি বলেছিলাম। বেসিক যারা, যে 150 লিটার দ্রবণে 40% ছিল, স্যার পার্সেন্টটা কোথায় গেল? দেখো দুই দিকে যেহেতু পার্সেন্ট, এদিকে 40%, এদিকে 40%, দেখো এদিকে পার্সেন্ট, এদিকেও পার্সেন্ট, এগুলো বুদ্ধি। এবার অনেকে পার্সেন্টকে ভেঙে 1/100 করবে, কোনো দরকার নেই গাদার খাটনি খাটার, আমরা এসব কিছু করবো না। দুই দিকে পার্সেন্ট মারো গুলি, পার্সেন্ট তুলে দিয়েছি, বুঝলে, মানে দুদিকে পার্সেন্ট কেটে গেছে। তাহলে এবার আরো কাটাকুটি করেছি, শূন্য শূন্য কেটেছি, ঠিক আছে? তাহলে এবারে দেখো এই যে এবার গুণ করছি 5W, এই যে 5W রেখেছি, ওকে। আর কি বলেছিলাম, 5 গুণা 150, আর এখানে 4 গুণা 150। তাহলে বুঝতে পারছো, তুমি যদি না বুঝতে পারো এভাবে করবে 750 আর -600, সেই তো তোমার 150 দেবে। আমি বলেছিলাম কি 150-র 5 গুণ আর 150-র 4 গুণ, তার মানেই তোমার 150 এখানে একটা 150 থাকবে। বুঝতে পারছো, 150-র 5 গুণ, 150-র 4 গুণ। এই ক্যালকুলেশনগুলো তোমাকে একদম মাইন্ডলি করতে হবে, একদম মানে দেখেই কিন্তু মাথা কিন্তু তোমার ছক কষে ফেলবে, যেখানে 150 4টে আছে, 150 5টা আছে, মানে 150 একটা থাকবে। রেশোটাকে ইউনিট হিসেবে ধরবে, ঠিক আছে? ব্যাস এইভাবে গুনটুন করবে। তাহলে দেখো 5W ইকুইভ্যালেন্ট 150 যদি হয়, ডাব্লুর ভ্যালু কত, 30 বা 30 লিটার, মানে আরো 30 লিটার জল মেশাতে হবে। এটা একটা 1 নম্বর প্রসেস, ভালো করে বুঝি। বেসিকদের জন্য এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, এটা ছিল 1 নম্বর প্রসেস। আমি 3টে পদ্ধতি এখানে বলেছিলাম। এটা ওটি মানে অপারেশন থিয়েটার, বুঝতে পারছো, সেকেন্ড প্রসেস, ঠিক আছে? 2 নম্বর প্রসেস বলেছিলাম অপারেশন থিয়েটার, যারা এটা ভালোবাসে এটা করবে, যে 150-র 40%, এটা 150-র 40% 60, ঠিক আছে? এবার তোমাকে কি বলেছে, ধরো আরো কি বলা হয়েছে, এটা অপশন টেস্ট বলেছিলাম, আর সরি ওটি মানে অপারেশন থিয়েটার কেন বলছি, অপশন টেস্ট। অপশনের মধ্যে 30টা তুমি যদি বুঝতে পারো, 150 40% 60, এটা তো বুঝতে পারছো যে পার্সেন্ট উঠে গেল, শূন্য শূন্য দুটো কাটলো, তাহলে 60 থাকলো। তাহলে এই যে 60, এবং এখানে এখানে তুমি যদি দেখো যে এই 60 ছিল, আর 30 লিটার যদি অ্যাড করে নাও, ভালো করে বুঝবে, 60-এর সঙ্গে 30 যদি অ্যাড করে নাও, টোটাল হয়ে গেল 90। ভালো করে বুঝবে। তাহলে আগে মিশ্রণ কত ছিল, 150, তাহলে 150-র সঙ্গে তো 30 যোগ করতে হবে নাকি, টোটাল মিশ্রণটা তো 30 বাড়বে, তাহলে 180 হয়ে গেল। এই 180 50% করে দাও, 180 50% মানে 90,
ক্লিয়ার? 180 50% মানে কত? 180-র হাফ হবে অ্যাকচুয়ালি 50 মানেই তো হাফ, বলে না 50 মানেই তুমি হাফ করে দেবে ব্যাস। তাহলে এখানে 90 থাকলো, তাহলে আলটিমেট তোমার কিন্তু 60 থেকে 90 30 লিটার তোমার কিন্তু মিশ্রণটা মানে জল তুমি মিশিয়েছো। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমার এটা তুমি করতে পারো। আরেকটা শর্টকাট প্রসেস আমি বলছি, টোটাল আমি 3টে প্রসেস বলেছিলাম। থার্ড প্রসেস শিখে নাও, জেনে নাও, ফ্রিতে এরকম ভাবে তোমাকে কেউ শেখাবে না, আমি কথা দিলাম। 100% চ্যালেঞ্জ তোমাকে করলাম, ঠিক আছে? এই শর্ট ট্রিক্সটা কি বলেছিলাম যে 150-র উপরে, ভালো করে বুঝবে, 150 লিটারে কতটা কমেছে, কত আচ্ছা বেড়েছে তাই তো, মানে 40 থেকে 50 হয়েছে, 10 বেড়েছে, আর বেড়ে হচ্ছে কত 50, তাহলে 50-এ 10, বোঝা গেল? 50% পার্সেন্টেজ ওয়াইজ 150 ইন্টু 10/50 করে দিলে একদম ডাইরেক্ট 50-কে তুমি 150 দিয়ে ওড়ালে 3 থাকছে, আর যে ছোট ছোট করে কাটলে কোনো অসুবিধা নেই। আলটিমেট তোমাকে 30, এটা তুমি এক্সাম হলে বলেছিলাম এটাই ট্রিক্সটা ফলো করবে এক্সামের জন্য, একদম 2 সেকেন্ড হবে। এই যে এইটুকু ক্যালকুলেশন, বুঝতে পারছো? মারো গুলি যেদিক যাই যাক, এইটুকু ক্যালকুলেশন জাস্ট তোমার 2 সেকেন্ডে হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে তোমাকে শর্ট ট্রিক্স গুলো শিখতে হবে একমাত্র এই চ্যানেলে, তোমরা ফলো করলে এগুলো কিন্তু আমি তোমাদের শেখাবো। আরো আরো অনেক যুদ্ধ করতে গেলে যেগুলো লাগে অ্যাকচুয়ালি, বুঝলে, যুদ্ধাস্ত্র মানে ব্রহ্মাস্ত্র তোমাকে আমি শেখাবো। ধীরে ধীরে তুমি ক্লাসে এসো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট বলেছিলাম কি, এক ফল ব্যবসায়ী, 60 কেজি ফল ছিল, তার মধ্যে কিছু ফল 20% লাভে এবং বাকি ফল 25% লাভে বিক্রি করলো। এতে তার মোটের উপর 22% লাভ হলো। তাহলে ব্যবসায়ী 20% লাভে কত কেজি ফল বিক্রি করেছিল? তাহলে একদিকে 20, একদিকে 25, ভালো করে দেখে নাও। আর মিডিলে কত ছিল? 22। প্রত্যেকে বুঝে নাও কিন্তু, যারা সকালে ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারোনি, এটাও তোমরা অ্যালিগেশন পদ্ধতি অবলম্বন করবে, অ্যালিগেশন পদ্ধতি অবলম্বন করবে, অ্যালিগেশন প্রসেস আমরা করব। যখনই তোমরা এরকম কেস দেখবে অ্যালিগেশন মারবে, ঠিক আছে? তো এখানে আমাদের টোটাল অ্যালিগেশন, এবার বিয়োগ টিয়োগ করে আমরা কি পেলাম? 20 22 আর 22 25 মানে 3:2। বুঝতেই পারছো 3 আর 2 টোটাল কোয়ান্টিটি কত? 5। 5 যদি 60-এ যায় 5-এর 12 গুণ, আমার 20% যেটা এইটা চেয়েছে, তাই তো 20% এটা চেয়েছে, তাহলে 20 কত যাবে? 20 মানে আমার কত ইউনিট? 20 মানে আমার 3 ইউনিট, ঠিক আছে? তাহলে 3 যাবে, 3 12 36, রাইট অ্যান্সার আমার ছিল 36। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? নেক্সট কি ছিল? 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি ছিল দেখো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে বাড়লো পরে কমলো, দেখো প্রথমে 10% হ্রাস, পরে 18% বৃদ্ধি, নিশ্চয়ই অনেকটা বেড়েছে। অনেকে ভাববে স্যার 10% আর এদিকে 18% বাড়ালে, একদিকে 10 কমালো 18 বাড়ালাম, তাহলে নিশ্চয়ই 8% বেড়েছে, না কাটা হবে। কেননা এটা 10% কমে গেছে, তার উপরে 18% বাড়াচ্ছ, বুঝলে? 100 ধরে করলে সেটা হবে তোমার যে 100 থেকে তুমি 10% কমিয়ে দিচ্ছ, -10 করে দাও 90, এর উপরে তুমি 18 বাড়িয়ে দাও, কথা বুঝতে পারছো? এর উপরে তুমি 18%, 9 18 কত? 162, তাই তো? 162, হ্যাঁ কি না? ক্লিয়ার কনসেপ্ট? বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে ব্যাপারটা যদি সব ঠিকঠাক থাকে, আমাদের 100 162, বুঝলে? 8 9 72 2, ঠিক আছে তো? 9 সাথে 16, ক্লিয়ার? তাহলে আমাদের পার্সেন্টেজ ওয়াইজ দেখলে কতটা বেড়েছে, ওকে? মানে 62 বেড়েছে, এবার পার্সেন্টেজ ওয়াইজ দেখলে মানে 100 দিয়ে ভাগ করলে 6.2, এটা করতে পারো তুমি। অথবা তুমি এটা না করতে পারলে আমি যেটা বললাম সাকসেসিভ ওয়েতে করো, যে প্রথমে বাড়লো পরে কমলো, -10 প্রথমে, পরে হচ্ছে +18। কেন? বা কমাটাকে আমরা মাইনাস দিয়ে করব আর বাড়াটাকে প্লাস দিয়ে ডিনোট করি সব সময় সর্বদা। এবার রেজাল্ট তোমার যদি আসে, ফলাফল যদি তোমার প্লাস আসে, কি বললাম ভালো করে বুঝে নাও, ফলাফল যদি তোমার পজিটিভ আসে তাহলে হবে লাভ, ঠিক আছে? তাহলে হবে লাভ। লাভ হবে কখন? ফলাফল পজিটিভ এলে। আর ক্ষতি হবে কখন? ফলাফল যদি নেগেটিভ হয়। নেগেটিভ হলে কি হবে? তোমার ক্ষতি হয়ে যাবে, ওকে? আলটিমেট আমাদের এখানে কিন্তু ক্ষতি হয়নি, আমাদের কিন্তু ফলাফল লাভ দাঁড়িয়েছে, তাই তো? এটা প্লাস এসছে, তাই তো? মানে 8 থেকে, এ বুঝতে পারছো, -10 + 18 মানে 8 থাকলো, এখানে মাইনাস প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, 18 গুণা 10 বাই 100, 2 আর দশমিক ঠেলে দাও 1.8, তাহলে 8 থেকে 1.8 বাদ দিলে 6.2%, এখনো কিন্তু ক্ষেত্রফল বেশি হবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি, যেভাবে খুশি করো রাইট অ্যান্সার তুমি পেয়ে যাবে। দীপু বাবু আয়ের 60% সংসার খরচ, তার অবশিষ্ট 20% শিক্ষা খাতে ব্যয় করলো। তার এই প্রশ্নগুলি তোমরা দেখবে, ওরা চোখ বন্ধ করে অ্যান্সার করবে। টোটাল আয় ছিল 100 টাকা, ঠিক আছে? এবার কি বলা হচ্ছে, অবশিষ্টের 20% শিক্ষা খাতে ব্যয় করলো। আচ্ছা 60% আগে বাদ দিয়ে দিলাম, সংসার খরচ, এই যে সংসার খরচটাকে বাদ দিয়ে দাও, সংসারে অনেক খরচ যেহেতু, বুঝলে? এখন যাই ব্যাপার, সংসার চালানো দায় হয়ে যাচ্ছে, বুঝলে? মানে কি বলবো, মধ্যবিত্ত ফ্যামিলি যারা, বুঝতেই পারছো, বিয়ে শাদী করেছো,
একটা মোটামুটি ইনকাম না থাকলে, যাই হোক, সংসার খরচ কত 60%, গেল কত 40, ঠিক আছে। তাহলে 40 20% মানে কি 20 থাকবে না, 40 20% বলতে 4 গুণা 2, বুঝতে পারছো? মানে যারা একদম বেসিক আছো, যারা বুঝতে পারোনি এগুলো, তো আশা করি তোমাদের আমি পার্সেন্টেজে বুঝিয়েছি যে 40 10% কত, এভাবে করবে 40 10% 4, 40 20% 8, এভাবে মনে রাখবে। না বুঝতে পারলে এই যে পাতি বাংলা নিয়ম তো আছেই, এইভাবে যেরকম ছোটবেলায় শিখেছো, 0 0 0 0 উড়িয়ে দাও, 4 2 8, এই বাংলা নিয়ম তো আছেই। তো সবাই যদি বাংলাতে চলে তাহলে কিন্তু আর হবে না, এখন ইংরেজি, মাঝে মাঝে ইংরেজি মারতে হয় জানো তো। হ্যাঁ, না বুঝতে পারলে ইংরেজি মারতে হয়, গ্রামের দিকে অনেকে দেখবে ইংরেজিতে কথা বলে, বুঝলে? তা যেখানে যেমন তখন সেরকম, সেখানে যেরকম বলতে হবে না। যাক, আমি একটু মজা করলাম। তো ব্যাপারটা হচ্ছে, সঞ্চয় হচ্ছে 32%, তার এখন মানে বাকি যেটা পড়ে আছে, 40 থেকে 8 চলে গেল, এই যে 8 চলে গেল, ঠিক আছে, 8 চলে গেলে 32, এটাই তার সঞ্চয়, যেহেতু আর বলিনি আর কোনো খরচ তার নেই, এই টাকাটা সে সেভ করে দিচ্ছে, বুঝলে? নেক্সট প্রশ্ন। তো নেক্সট 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 দেখো, এটা পাশ ফেলের অঙ্ক, দারুণ একটা অঙ্ক ছিল। তোমরা জানি না কারা বুঝতে পেরেছো, আমি বলেছিলাম যে ফেল মেরেছে কত 40%, 35%, মানে এত, মানে কি বলবো, মানে 40% ফেল করে গেছে, অঙ্ক তারা করতে চায় না কোনোভাবেই। আর গণিতে, আচ্ছা গণিতে 35% ফেল মেরেছে, বুঝলে? তাহলে উভয় বিষয় ফেল করেছে, আবার এর মধ্যে মানে দুটো বিষয় ফেল করে গেছে আবার 15%। আমি বলেছিলাম যদি এখানে টোটাল, এটা আমি 100 ধরি, এটা যদি টোটাল 100 ধরি, তাহলে এই ছকটা যদি 100 ধরে আমরা এগোই এই বক্সটা, তাহলে এর মধ্যে সায়েন্সের 40% ফেল মেরেছে এবং ম্যাথে 35%, টোটাল মিলে আমার কত দিচ্ছিল 75, ঠিক আছে। তার থেকে আবার 15 বাদ দিয়ে দাও, বোধ যেটা সেটা বাদ দিলে আমার থাকছে কত 60%। এটা হচ্ছিল ফেলের গল্প, সব ফেল এখানে ঢুকে আছে, ঠিক আছে। তাহলে পাস কত ছিল, অবশ্যই অবশ্যই পাস ছিল আমার 100 থেকে আমি 60 যদি বাদ দিয়ে দিই, আমার পাস হচ্ছে কত 40%, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কত 40%, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, বোঝা গেল প্রত্যেকে। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসেই আসে, ঠিক আছে, এগুলো কিন্তু সোজা অঙ্ক, আর একটু স্টার মেরে দিলাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। অনেকে ভাবছে স্যার এই অঙ্ক পরীক্ষায় আসে, হ্যাঁ ইয়েস ইয়েস, এই অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, ভুল কেউ করবে না। নেক্সট প্রশ্ন 11, এই অঙ্কটা কিন্তু মারাত্মক অঙ্ক ছিল, জানি না তোমরা কে কে বুঝেছিলে। হ্যাঁ, খুব ভালো একটা অঙ্ক ছিল। আমি বলেছিলাম কি, যেখানে যেখানে শূন্য দেখবে কাটবে, এগুলো, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রশ্ন। দেখো কিছু অঙ্ক আমি একটু ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড করেছি, ভয় পেও না তোমরা, কারণ এরকম প্রস্তুতি যদি এখন থেকে করতে পারো, ডাব্লিউবিসিএস পিওকিউতে কিছু তুলেছিলাম, তাহলে কিনা তোমার ভবিষ্যতে আর কোনো চিন্তা থাকবে না, এই অঙ্কগুলো একবার শিখে নিতে পারলে। দেখো যদি প্রসেস বুঝতে পারো, ক লাইন করেছি বলো তো, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, বুঝলে? 3 4 লাইন অঙ্ক কিন্তু হয়ে যায়, এবার প্রসেসটা বোঝাটাই মেন। বলেছিলাম কি সব শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে 255 ধরো মহেশ টাকা নিয়ে এসছে, সেই টাকাটা 4 মাস খাটিয়েছে, এই যে 4 মাস খাটিয়েছে, একদম স্টেপ বাই স্টেপ করছি দেখো। এবার কি করেছে, তার পরের ক্ষেত্রে কি করেছে সে, আবার 4 মাস পরে আরো 7500, মানে 7500, মানে 75 টাকা ধরো দিল, তাহলে টোটাল অ্যামাউন্ট এটা হলো, পরে 8 মাস খাটলো, ঠিক আছে। এবার এই টাকাটা দেখো, তাহলে একসঙ্গে করলাম 1020, প্রথমটা 255 গুণা 4, আর এই টাকাটা আমাদের গুণ টুন করে এলো কত 2640, তাহলে আলটিমেট আমার টোটাল দিচ্ছে 3660, এটা হচ্ছে মহেশের, মনে থাকবে। আর সুরেশ কি করছিল, সুরেশ প্রথম কিছু টাকা নিয়ে এসছে, যেটা বলেনি, সুরেশ 7 মাস সেই টাকাটা খাটিয়েছে, ধরলাম সুরেশ এস টাকা নিয়ে এসছে, 7 মাস খাটিয়েছে, পরে সেই এস থেকে আবার 7500 টাকা তুলে নিয়েছে, এই যে 7 মাস পরে আবার 7500 টাকা তুলেছে, মানে এখানে আমি কেটে দিলাম, বুঝতে পারছো, মানে 75 টাকাটা ধরো সে তুলে নিয়েছে, এই যে এস মাইনাস 35, সেটা 5 গুণা করেছে, বুঝলে? সেটা আমাদের 5 গুণা কেন করেছে বলেছে, প্রথম 7 মাস তো খেটে গেছে, পরের 5 মাস এই টাকাটা খেটেছে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 7s, আর এখান থেকে আমাদের এখান থেকে আমাদের 5s, মানে বুঝতে পারছো এটা প্লাস আছে, মানে 12s, আর এখান থেকে 75 গুণা 5, 375, এটা হচ্ছে সুরেশের। এবার এদের দুজনের লভ্যাংশ ইকুয়াল হবে, তাহলে লভ্যাংশ ইকুয়াল হলে কি হবে, নিশ্চয়ই এদের এদের লভ্যাংশ ইকুয়াল মানে কি, নিশ্চয়ই এদের আমাদের মূলধনটা সমান ছিল, তাই না? মূলধন সমান না হলে তার লভ্যাংশ কি করে সমান হবে আলটিমেট? তাহলে এই যে ভ্যালুটা, এই দুটো আমাদের সমান করে দিতে হবে। কি বলেছি, এই যে ভ্যালুটা 12s মাইনাস 375, এটা কার সঙ্গে সমান হবে, এটা সমান হয়ে গেল আমাদের 3660, এর সঙ্গে আমাদের কিন্তু সমান হয়ে গেল। ক্লিয়ার? কারণ এই যে আমাদের এর টাকা, এটা হচ্ছে সুরেশের টাকা, এবং এটা হচ্ছে আমাদের মহেশের টাকা, এ দুটো সমান হতে হবে, না লভ্যাংশ সমান কি করে বলছে 1:1, এটা আমি করেছিলাম, যেভাবে খুশি করো একই ব্যাপার, এটা বুঝিয়েছিলাম।
এবার তুমি সেখান থেকে কি করবে, এস এর ভ্যালু বার করবে, 375 ওইদিকে পাঠিয়ে দাও, যোগ করলে আমাদের 360 তার সঙ্গে 375 মানে 4 মানে 4035। এবার কি করেছিলাম, সব শূন্যগুলো দুটো করে কেটেছিলাম, তো শূন্য দুটো করে কেটেছিলাম, সেই দুটো শূন্য আমরা অ্যাড করে নেবো। কেন স্যার, না হলে তোমার কাটাকুটিটা আসবে না। দেখো প্রথম দিকে আমি যখন কেটে দিয়েছি, পরে তো সেটা জুড়তে হবে নাকি, আমি মাথা হালকা করার জন্য কিছুটা মাথা থেকে বোঝা নামিয়ে দিয়েছি। এবার যখন তোমার অরিজিনাল যখন চেক আউট হবে, বুঝলে, তখন তুমি কি মাথা হালকা নিয়ে গেলে হবে, তখন তাড়াতাড়ি করে মাথায় তুলে নিতে হবে, তাই তো, বোঝা তুলে নিতে হবে, নাহলে তুমি মানে কি বলবো তোমার নেগেটিভ খাইয়ে দেবে। ওই জন্য আমরা দুটো শূন্য আবার অ্যাড করে নিলাম, 4035 দুটো শূন্য অ্যাড করে নিয়ে এবার 12 দিয়ে কাটাকুটি করে আমাদের উত্তর এসেছিল এটা। বুঝতে পারছি? ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের 11 নম্বরের অঙ্ক। ভালো অঙ্ক ছিল, এটা ছিল অংশীদারি কারবার থেকে। ক্লিয়ার? ওকে, চলো ডাব্লিউবিসিএস পিআরকিউ নেক্সট প্রশ্নে আমরা এগোবো। দেখে নাও, আর কয়েকটা আছে, একটু দেখে নাও। বলে মুকেশ রাকেশ 12,000 টাকার মধ্যে এমন ভাবে ভাগ করলো যে মুকেশের 2/7 রাকেশের 2/5 সমান, দুই দুই কাটাকুটি করলাম। এবার মুকেশ এবং রাকেশ আমরা রেশিওটা পেলাম 7, একজন 7 টাকা পেলে একজন 5 টাকা পাবে। তাহলে বুঝতে পারছো 7 5 12, মানে রাকেশ পেলো 5,000 টাকা। আর মুকেশ বললে আমার কত, 7,000। ক্লিয়ার কনসেপ্ট? মুকেশ বললে আমি কি করতাম, 7,000। চলো, এটা বলেনি, রাকেশ চেয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা দুর্দান্ত প্রশ্ন ছিল। দেখো, কোনো বার্ষিক 6% সরল সুদে 3 গুণ হলে, ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো এখানে আমি কনসেপ্টটা কিভাবে ধরে ফেলেছিলাম, 6% সরল সুদে সুদে আসলে 3 গুণ হচ্ছে, তাই তো। এবার বলছে 5 গুণ হওয়ার জন্য সুদের হার কত হতে হবে। ঠিক আছে, এবার এই জিনিসটা যদি তুমি না শর্টকাট বুঝতে পারো, শর্টকাট যদি না দেখো, সুদে আসলে 3 গুণ মানে সুদটা 2 গুণ হয়েছিল, অ্যাকচুয়ালি সুদটা কগুণ হয়েছিল, 2 গুণ, তাই তো। সুদটা 2 গুণ হয়েছিল 6% হারে। এখান থেকে আমি 6 দুগুণে 12 আমি দেখে উত্তরটা করে দিতে পেরেছিলাম। যদি না বুঝতে পারো, এর ডিটেলস সলিউশন আমি তোমাদের বলছি, এভাবে করতে পারো। যারা PTR/100 যারা করতে চায় তারা এভাবে করতে পারো। দেখো সাপোজ আমি জানি না, খুব ভালো করে বুঝি, ধরো আমি কিছু টাকা রেখেছিলাম P টাকা, সে টাকাটা হয়ে যাচ্ছে কত আমার, সুদে আসলে হচ্ছে 3 গুণ মানে 3P। তাহলে সুদ কত, বলো সুদ কত, ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট এদের ডিফারেন্স কত হচ্ছে 2P। তোমাকে টুপি পড়ালো, তাই তো, টুপি পরিয়ে দিল, এই টুপিটা হচ্ছে সুদ। তাহলে আমরা কি জানি, এই 2P ইকুইভ্যালেন্ট আমরা কি জানি, সুদ সমান সমান, বলো আই ইকুইভ্যালেন্ট কি জানি, আই ইকুইভ্যালেন্ট পি আর T/100। এভাবে করতে পারো তোমরা। আয়ের ভ্যালু কত, এটা একটু লেন্দি প্রসেস হয়ে যেতে পারে, আমি জাস্ট দেখে দিচ্ছি। তাহলে এখানে আয়ের ভ্যালু কত, 2P, জাস্ট বসিয়ে দাও 2P। আর পি এর ভ্যালু P, আর এর ভ্যালু কত 6% বলেছি, আর টি এর ভ্যালু আমরা জানি না, তাই তো, /100 করে দাও। PTR/100 ফরম্যাট, পিপি ক্যালকুলেটে। আচ্ছা, এটা এভাবে রেখে দাও, টি এর ভ্যালু 200 বাই, আচ্ছা 2 দিয়ে এটা কেটে দাও, 2 দিয়ে কাটলে 3 মানে 100 বাই, বুঝলে, 100/3, এভাবে টি এর ভ্যালুটা আমি রাখছি। বুঝে না ভালো করে, কিন্তু কনসেপচুয়ালি বোঝাচ্ছি, 100/3 আমার টি এর ভ্যালু এসছে। ভালো করে বুঝবে, এই যে টি এর ভ্যালুটা তুমি পেলে, এই যে টি এর ভ্যালুটা 100/3 পেলে, পরের কেসে ওটা বসিয়ে দাও। পরের কেস কি বলা হচ্ছে, পরের কেসে বলা হচ্ছে সেই টাকা 5 গুণ হওয়ার জন্য সুদের হার কত হবে। তাহলে বলো পি টাকা এখন 5 গুণ হচ্ছে, তাহলে পি টাকা কত হবে, 5P। পি থেকে কত হচ্ছে, 5P। তাহলে বলো তো দেখি কত বাড়ছে, কনসেপচুয়ালি বুঝে নাও। নিশ্চয়ই বাড়ছে কত, 4P। তাহলে একেবারে আয়ের জায়গায় 4P, আয় মানে হচ্ছে ইন্টারেস্ট। সুদ কত বাড়ছে, সুদ বাড়ছে আমার 4P, তাই তো। তাহলে 4P ইকুইভ্যালেন্ট আমরা কি করতে পারি, বলো, আসল কি P আছে, টি এর জায়গায় এইটা বসিয়ে দাও, 100/3, আর এর মানটা জানি না এখন, ওকে, /100, এই 100 কেটে গেল। ক্লিয়ার? এই 3 এইদিকে, আচ্ছা পিপি কেটে গেল, আর 3 আর 4 12, আর এর ভ্যালু কত, 12%। ওকে, এইভাবে তুমি করতে পারো, আর এর ভ্যালু 12%। হুম, প্রসেসটা ডিটেলস আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা ক্লাসগুলি করতে থাকো, তোমাদের পুরো জিনিসটা আমি ক্লিয়ার করেই ছাড়বো। হ্যাঁ, কথা দিলাম। ঠিক আছে, আর এই অঙ্কটা কি বলবো, এই অঙ্কটা আমার একটু সিলি মিস্টেক হয়েছে। আমি সব ঠিকই আছে অ্যাকচুয়ালি, ব্যাপারটা এখানে দেখো, 110-এর 10 গুণ 100, 110 গুণ আমি একটা তখন হয়তো অন্য, এটা তো কাটা যাবে না, ওয়েট, এটাকে ভ্যানিশ করতে হবে, একটা শূন্যকে ভ্যানিশ করতে হবে। এবার ঠিক আছে, দেখো তো, এটা তো তোমাদের বুঝে নিতে হবে যে স্যার এটা তো সিলি মিস্টেক। ইয়েস, এটা সিলি মিস্টেক। ঠিক আছে, তা সিলি মিস্টেকটা কি, এটা তো একটা ব্লান্ডার, তাই না, মানে এই ভুলটা করলে
আলটিমেট তুমি নেগেটিভ খেয়ে গেলে। হ্যাঁ, উত্তর হবে আমার এইটা। ক্লিয়ার? 1000 উত্তর হবে। বুঝতে পারছি 1000 উত্তর হবে, এইটা আমাদের হলো না। চলো ঠিক করে দিই। চলো ম্যানেজ করে দিলাম, তাই না? 110 গুণও তো 1000ই হয়। যাই হোক, মানে খুব সোজা প্রশ্ন দেখবো অনেক সময় মানে হালকা ভাবে নিলে কিন্তু সেটা কিন্তু তোমাকে নেগেটিভ খাইয়ে দিতে পারে। এটা তার জ্বলন্ত প্রমাণ, বুঝলে? তোমাকে জীবন্ত লাশ করে ছেড়ে দেবে। বুঝতে পারছো মানে কি হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, যে ভাবছো যে খুবই সোজা ইজি ব্যাপার, হালকা ভাবে নিলে তোমাকে কিন্তু একদম নেগেটিভ খাইয়ে ছেড়ে দেবে। যেটা আমাকে আর কি করলো, আমি একটা হালকা ভাবে নিয়েছিলাম যে এর এত গুণ এর এত গুণ, ও বাবা একটা শূন্য কোথা থেকে এসে বসে গেছে, তাই তো? যাই হোক, ঠিক আছে, এরকম হয়ে যায় মাঝে সাঝে ম্যাজিক। চলো তাহলে আমি এটাকে ম্যাজিক ভ্যানিশিং মেথড দিয়ে ভ্যানিশ করে দিলাম। হ্যাঁ, ভ্যানিশিং মেথড প্রত্যেকে শিখেছো তো? ইয়েস অর নো? ভ্যানিশিং মেথড নাম শুনেছো নাকি সব ভুলে গুলে খেয়ে নিয়েছো? ভ্যানিশিং মেথড কোন ক্লাসে আছে বলো? ক্লাস 7-8 করানো হয় না? আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত 8 করানো হয় ভ্যানিশিং মেথড। ক্লাস 8, তাই না? ক্লাস 8 যারা পড়ে এসছো বা যারা পড়োনি তারা আরেকবার পড়ে নেবে ক্লাস 8। ঠিক আছে? অনেকে বলে স্যার আমি যে ভুলে গেছি, তার মানে তুমি ক্লাস 8টা ফাঁকি দিয়েছো, আরেকবার তোমাকে স্কুলে ভর্তি হতে হবে, ঠিক তো? যাই হোক, ফাঁকি দেবে না, কোনো সময় ফাঁকি দেওয়া যাবে না, বুঝলে? কারণ কোন সময়ের জিনিস কখন কাজে লেগে যাবে তুমি আন্দাজ করতে পারবে না, বুঝলে? তুমি আন্দাজ করতে পারবে না। ওকে, যাই হোক, তাহলে আজকে আমরা আহ, দেখো এই 4-15-60 এটা তো বুঝতে পেরেছো। আর এখানে মানে 4-15 বছরে 4% হারে, আর 5% হারে 10 বছরে, মানে 5×10=50। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত ছিল? এই যে 60 এবং 50-এর মধ্যে ডিফারেন্স কত ছিল? 10। সেই 10 মানেই বলে দিয়েছে 100 টাকা। তাহলে টোটাল আসল আমরা সবসময় 100 ধরি, তাহলে 100 সমান হবে আমাদের 100, 10-এর 10 গুণ, 100-র 10 গুণ মানে 1000। ওকে, সঠিক উত্তর 1000। ঠিক আছে? ওকে, তাহলে আর আছে? এই তো ছিল আজকের পর্ব। ঠিক আছে, মোটামুটি যেগুলো আমাদের সাউন্ড প্রবলেম ছিল সেগুলো বুঝিয়ে দিলাম। তাহলে টোটাল 20 প্রশ্ন আবার আমি তোমাদের রিভাইজ করে দিলাম। যারা যারা বুঝতে পারোনি একটু দেখে নেবে ভালো করে। তো থ্যাংক ইউ, প্রত্যেকে এভাবেই ক্লাসে এসো, প্রত্যেকে জুড়ে থেকো। ঠিক আছে, সাথে থেকো, সঙ্গে থেকো। ঠিক আছে, আরও অনেক কিন্তু আমরা ক্লাস করব, অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের দেবো। বলেছি কি ম্যারাথন দেবো, 3 থেকে 4 ঘন্টা তোমাদের সেশন হবে। কি বললাম? 3 to 4 আওয়ার্স তোমাদের সেশন নেবো, টানা কন্টিনিউ এক একটা টপিকের উপর তোমাদের ক্লাস দিয়ে দেবো। যেটা করার পর তোমাদের আর কোনো ক্লাস করা লাগবে না, বুঝলে? যেটা করার পরে তোমাদের আর কোনো ক্লাস করা লাগবে না, ওয়ান শট। এবং সেই শটেই কিন্তু সব ঘায়েল হয়ে যাবে, বুঝলে? এক একটা টপিক ধরবো এবং সেখান থেকে আমি কিন্তু কাজ চলছে আমার, কন্টেন্ট ক্রিয়েট, মানে আমার কাজ কিন্তু অলরেডি চলছে, রানিং আছে। তো সেগুলো তোমরা তোমাদের জন্য কিন্তু এত কিছু আমি করছি। ঠিক আছে, তোমাদের জন্য ফ্রি পিডিএফ এর ব্যবস্থা করছি আমি। সমস্ত পিডিএফ তোমাদের আমি দিয়ে দেবো, সমস্ত পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এর জন্য তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করতে হবে, প্রত্যেকের মধ্যে জানিয়ে দিতে হবে যে ইমতিয়াজ স্যার কিন্তু ক্লাস অলরেডি চালু করে দিয়েছে। আরও মানে অসম্ভব অসম্ভব ক্লাস আসতে চলেছে, যেগুলো কিন্তু তোমরা ফ্রিতে ফ্রিতে কেউ করাবে না। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু আমি গলা ফাটাই, তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু মানে এতটা পরিশ্রম দিয়েছি এবং ভবিষ্যতে কিন্তু দেবো। ঠিক আছে? ওকে, তাহলে হোপফুলি ক্লাস তোমাদের ভালো লেগেছে। আমি ক্লাসটা এখানে এন্ড করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং রেগুলার ক্লাসে এসো। একটু সমস্যার মধ্যে আছি, দেখো জীবনে তো আপ ডাউনস লাইফে আসেই। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের ওভারকাম করতে হবে। কখনো কখনো এতটাই মন খারাপ হয়ে যায়, আবার একটা মানে উড়ো কল আসে বা একটা উড়ো ফোন বা কারো একটা বন্ধুর সঙ্গে কথা বলার পরে আবার এনার্জি পাই। ঠিক আছে, আবার সেই পুরনো জোশটা ফিরে পাই, বা কোনো স্টুডেন্ট হয়তো একটু মোটিভেট করে দিল ফোন করে। এখন অনেক আমার শুভাকাঙ্ক্ষী বা অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু আমাকে ফোন করে আমার মানে কি বলবো পিছনে আমাকে ঢাল হিসাবে আমার সঙ্গে আছে তারা। মানে কোনো মতে আমাকে পিছনে যেতে দেবে না, আমাকে আগে বাড়তে হবে, আমাকে আগে বাড়তে হবেই হবে তাদের জন্য। ঠিক আছে, খুবই মানে মনের দিকটা আমি মানে সাপোর্ট পাই, মনোবলটা খুবই স্ট্রং হয় তাদের কথাবার্তা শুনে, যে স্যার আপনাকেই চাই, আপনাকেই চাই। তো সেজন্য কিন্তু ইমতিয়াজ স্যার তোমাদের জন্য এখনো কিন্তু কি বলবো জীবিত আছে। ওকে, এখনো কিন্তু লড়ে যাচ্ছে। তো প্রত্যেকে আরো একবার বলছি, লড়াইয়ের ময়দানটা কোনোদিন ছাড়বে না। তোমার পরীক্ষার প্রস্তুতিতে 100% কিন্তু আমি হেল্প বা সাপোর্ট করে যাব। এভাবে তোমরা কিন্তু ক্লাসে এসো। ঠিক আছে, চলো, টাটা অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। এবং যতগুলো ক্লাস আমি দেবো তোমরা কিন্তু সেই ক্লাসগুলি খুব ভালো করে করো, জিকে, জিআই, ইংলিশ, ম্যাথ, প্রত্যেকটা টপিকের উপর দিয়ে কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, কমজোরি ভেবো না, ইমতিয়াজ স্যারকে কমজোরি ভেবো না। ঠিক আছে, একদম ওয়ান ম্যান আর্মি, একাই কিন্তু কাফি। বুঝতে পেরেছো? চলো, গুড নাইট।